এই আচ্ছা, লাইভে আমরা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে প্রস্তুতি সেটা নিয়ে কথা বলার জন্য। আমাকে অনেকদিন ধরে অনেকে রিকোয়েস্ট করতেছেন এটা নিয়ে কথা বলার জন্য, বাট আমার ভালো আইডিয়া না থাকায় আপনাদের জন্য যে বেস্ট অফ দা বেস্ট আছেন আমাদের নাহিদ ভাই, নাহিদ ভাইকে নিয়ে এসেছি। তো নাহিদ ভাই এর সাথে হচ্ছে আমি সহকর্মী ছিলাম, এবং হচ্ছে নাহিদ ভাইকে মানে এমন একজন মানুষ, সে আশেপাশে থাকলে আসলে মন টন ভালো হয়ে যায়। তো নাহিদ ভাইকে অনেকদিন পর আসলে লাইভে আসতে পারে নাহিদ ভাইয়ের সাথে আমি আমি আসলে খুবই ভালো লাগতেছে। তো প্রথমে নাহিদ ভাই কেমন আছেন এবং আপনার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদের উদ্দেশ্যে যদি একটু দিতেন। আহ আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি মাহিন ভাইকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মাঝহার হাসান নাহিদ। আমি এর আগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলাম। সেখানে মেধাক্রম প্রথম ছিল। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কর্মরত আছি। আর আল্লাহর রহমতে সবকিছু মিলে ভালো আছি। মাহিন ভাই, আপনার কেমন যাচ্ছে সবকিছু? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সবকিছু মিলে ট্রেনিং পর্যায়ে আছি। ইনশাল্লাহ আহ ভালো থাকার চেষ্টা করতেছি, তো সব মিলে আলহামদুলিল্লাহ। তো নাহিদ ভাই, প্রথমে হচ্ছে আপনার কাছে আমাদের সবার জিজ্ঞাসা যে আপনি গ্রাজুয়েশনের পরে আপনার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে জয়েন করার আগ পর্যন্ত আপনার জার্নিটা কেমন ছিল, এটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ ভাই। আসলে আমি যে সরকারি চাকরির প্রস্তুতি সেটা একটু পরে নিয়েছি। আমি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমার ডিপার্টমেন্ট ছিল ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্ট। আমি যখন ছোটবেলায় ছিলাম এইচএসসি বা এইচএসসি লেভেলে, তখন থেকে একটু গোয়েন্দা কাহিনীগুলি পড়তাম, ভালো লাগতো। সেই হিসেবেই আমি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়া। অন্য ডিপার্টমেন্টের সুযোগ থাকলেও চয়েস লিস্টে আগে দিয়ে এখানে ভর্তি হয়েছি। পরবর্তীতে ডিপার্টমেন্টে জয়েন করার পর মানে ভর্তি হওয়ার পর জানতে পারলাম এখান থেকেই ভালো রেজাল্ট করলে শিক্ষক হওয়ার একটা সুযোগ থাকে। আমি আমার পুরো অনার্স লাইফ বলতে গেলে অনার্স লাইফটা আমি ডিপার্টমেন্টের রেজাল্ট ভালো করার জন্য চেষ্টা করছি, ডিপার্টমেন্ট সেন্টার লেখাপড়া করছি, পাশাপাশি পত্রিকা বা অন্যান্য জিনিস পড়তাম। আমি ডিপার্টমেন্টে সেকেন্ড হয়েছি, অনার্সে, মাস্টার্সে ফার্স্ট হয়েছি। আর চাকরির প্রিপারেশন যদি বলা যায়, সেটা আসলে এই করোনার সময় কারণ থেকেই আমি চাকরির প্রিপারেশন নেওয়া শুরু করি। এর আগে গতানুগতিক ভাবে চাকরির প্রিপারেশন আমার নেওয়া হয়। 2020 সালে যখন করোনা চলে আসলো, তার 5-6 মাস পর থেকেই আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। প্রথম দিকে আমি আসলে জব সিলেকশনটা দেখার চেষ্টা করেছি যে কোন কোন ধরনের প্রশ্ন হয়, বা বিসিএস এ বা অন্যান্য সরকারি চাকরিতে, ব্যাংকে, পল্লী বিদ্যুৎ সবকিছু মিলিয়ে আমি আসলে দেখার চেষ্টা করছি কোন ধরনের প্রশ্নগুলি হয়ে থাকে। প্রথম দিকে আমি দেখে প্রশ্নগুলি দেখে আমার মনে হলো যে না, এই জায়গায় যে চাকরির যে সরকারি চাকরির প্রশ্নগুলি হয়, আমার মনে হচ্ছে কারো যদি বেসিক ভালো থাকে সে খুব দ্রুত এগুলো ক্যাপচার করতে পারবে। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি আমার চাকরি প্রিপারেশন শুরু করি। পরবর্তীতে 41তম বিসিএস আমি প্রথমবার যেটা ছিল ওইটা আমার প্রথম চাকরির পরীক্ষা ছিল। সেটাতে পরীক্ষা দেই এবং কোয়ালিফাই করি, রিটেন ভাইবা দেই। আনফরচুনেটলি সেখানে আমার ক্যাডার আসেনি, নন ক্যাডারে আসছে। তো যাই হোক, এইভাবে যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি, আস্তে আস্তে 22 সালের দিকে এই আমার আর বিআরবি যে সার্কুলারটা সেটা হয় 22 সালের শেষের দিকে, সম্ভবত নভেম্বর ডিসেম্বর হয়। 23 সালের শুরুতেই এটার প্রিলিমিনারি পরীক্ষা হয়। আর যেহেতু আমি জব সলিউশন ভালোই পড়া ছিল, তো জব সলিউশন পড়া থাকাতে আমি যখন এটার প্রশ্নগুলি দেখলাম, আগে যখন বিআরবির আগের প্রশ্নগুলি দেখলাম যে এটার ম্যাক্সিমাম প্রশ্ন জব সলিউশন বেসড হয়, এবং কি আগের পরীক্ষাগুলিতে সেটা মানে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। এবং এটা সবাই হয়তো জানে যে বিআরবির এই এডি পরীক্ষাতে অনেক মার্কস পেতে হয়। 80 পরীক্ষায় মার্কস তুলে দেখা যায় এমসিকিউতে ভাই, 79-80 বিআরবির নাম্বার প্রস্তুতি উঠে আসে। বিআরবির প্রস্তুতির আগে একটু হচ্ছে আপনাকে একটু থামাই, একটু কষ্ট করে যদি হচ্ছে আচ্ছা মাইকটা হচ্ছে ডিসকানেক্ট করে সরাসরি ফোনে কথা বলতে, তাহলে ওই নয়েজটা একটু কম আসছে, আচ্ছা একটু নয়েজ আসছে একটু মাইকের কারণে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যালো নাইট ভাই, হ্যালো।
হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে এখন? এখন মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, প্লিজ প্লিজ একটু বিআরবির কথা বলছিলেন, বিআরবি প্রস্তুতি নিয়ে বলছিলেন। ওয়েট, সাউন্ড একটু কমে গেছে, আমি সাউন্ড একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ জি শিওর। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি কি বিআরবি প্রস্তুতির সম্পর্কে বলবো, যেটা নিয়েছিলাম সেটা কন্টিনিউ করতে থাকবো। হ্যাঁ প্লিজ 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 ভাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যখন দেখলাম যে ওদের প্রিভিয়াস এর কোশ্চেন দেখে আমি বুঝতে পারলাম যে ওদের কাটমার্কটা হাই থাকে, এবং এর কারণ হচ্ছে আহ, ওদের যে প্রশ্নটা বেস হয় প্রিলিমিনারি, স্পেশালি এমসিকিউ যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমামই জব সলিউশন এর প্রশ্নগুলো হয়ে থাকে। আগেকার প্রশ্ন এবং কি নেগেটিভ মার্কিং ছিল না আগে এগুলিতে। আমি যখন পরীক্ষা দিয়েছি তখন নেগেটিভ মার্কিং ছিল না। নেগেটিভ মার্কিং না থাকাতে এবং কি প্রশ্ন জব সলিউশন বেসড হওয়াতে দেখা যাচ্ছে যে কাটমার্ক 80-তে 79, 80 এরকম উঠে যাচ্ছে। তো আমি এজন্যই লাস্ট কিছুদিন এই প্রিলিমিনারি পরীক্ষার আগে আমি জব সলিউশনের যে পড়াশোনা ছিল সেটা আবার ঝালাই করি। এইভাবেই আসলে এই প্রিলিমিনারি পরীক্ষাটা উতরে যায়। আর এখানে প্রিলিমিনারি যেদিন পরীক্ষা হয় ওই দিন রাতে রেজাল্ট দেয় এবং তারপরের দিন রিটেন থাকে। রিটেনের জন্য আসলে খুব বেশি সময় পাওয়ার সুযোগ থাকে না, যেহেতু তারপরের দিনই পরীক্ষা হয়ে যায়। কিন্তু আমার রিটেনের প্রিপারেশন এমনিতেই একটু ভালো ছিল, কারণ আমি এর মধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিটেন দিয়েছি, 44তম রিটেন দিয়েছিলাম তার কিছুদিন আগেই। তো ওইটাই আমি ওই রাতে দেখা গেল রেজাল্ট হওয়ার পর পরের দিন সকাল থেকে 6-7 ঘন্টা আমি যেগুলি পড়েছিলাম আগে বিসিএস কিংবা ব্যাংকের রিটেনের জন্য, সেটা আবার ঝালাই করি বা ডিভাইস দিতে থাকি। পরবর্তীতে রিটেনের রেজাল্ট আসে। ভাইবা বেশ ভালো হয়েছিল, আমার ভাইবাটা আমি স্যাটিসফাইড ছিলাম। ভাইবা দেওয়ার পর যখন রেজাল্ট আসলো তখন আমি এই বিআরবিতে ফার্স্ট হয়েছি আর কি। এই ছিল মানে মোটা দাগে প্রস্তুতি বলা যেতে পারে। মাইন ভাই। ধন্যবাদ ভাই। আমাদের সাথে যদি হচ্ছে এখন এই আমাদের যে আপনি যে হচ্ছে জয়েন করেছেন, জয়েন করার পরে বিআরবিতে হচ্ছে আপনার দিনগুলো কেমন কেটেছে এবং বিআরবি সম্পর্কে যদি আমাদের একটা ছোট ধারণা দিতেন এবং বেতন ভাতা দিয়ে সব বিভিন্ন সুযোগ নিয়ে হচ্ছে আমাদের যদি একটু আলোকিত করতেন। আচ্ছা আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি নিজেও যখন বিআরবিতে জয়েন করি নাই তখন এই সম্পর্কে আসলে ডিটেলস জানতে পারতাম না এবং জানার সুযোগও ছিল না অ্যাকচুয়ালি। বিআরবির ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, মানে হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এখন এটা আমি খুব সহজে বলি, এখন পর্যন্ত যে নিয়ম, বিআরবি হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীন একটা প্রতিষ্ঠান। তো এই বিআরবি যেটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আমি রিপিট, এটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নট সমিতি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তো এই বোর্ডের হচ্ছে একটা মানে নিয়ন্ত্রণকারী সংস্থা, এদের সরাসরি নিয়োগ দেয় হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে, এবং এটার যে বেতন স্যালারি সব আমাদের জাতীয় বেতন স্কেল অনুযায়ী হয়। তবে এটার কাজটা কি থাকে, এটার কাজটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা জানি, হয়তো বা অনেকে জানে অনেকে জানে না, 61টি জেলাতে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। এই পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ কিন্তু সরাসরি সরকারের একদম মানে জাতীয় বেতন স্কেলে বেতন পায় না। তা হচ্ছে অনেকটা এক ধরনের কন্ট্রাকচুয়ালও বলা যায় না ডিরেক্ট, কিন্তু তাদের বেতন স্কেলটা এই সরকারি মানে পিওর বেতন স্কেল সরকারি অনুযায়ী বলা যায় না, তাদের বেতন স্কেল একটু হাই। প্রাইভেটের মধ্যে তারা চাকরি করে, সরকারের সাথে কিছুটা কমিটেড থাকে। তো এই যে তাদের যে কর্মকাণ্ড, পল্লী বিদ্যুৎ সমিতি মানে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে, প্রায় 45 কর্মচারী কর্মকর্তা রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে। এদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা সেটা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আমি যদি খুব সহজ করে আরো মানে বোঝানোর চেষ্টা করি, মাহিন ভাই হয়তো কানেক্ট করতে পারবেন। যেমন প্রাইভেট ব্যাংক গুলি আছেন, সেগুলো যদি আমরা সমিতি হিসেবে ধরি, তাহলে সেটা নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো এরকমই যে সমিতিগুলি যদি প্রাইভেট ব্যাংকে ধরি, তাদেরকে নিয়ন্ত্রণকারী সংস্থা বা হায়ার অথরিটি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাদের যত প্রমোশন, তাদের যত ট্রান্সফার, তাদের যে নিয়োগ কর্মকাণ্ড, তাদের যে অ্যাক্টিভিটিস দেখভাল করে থাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মানে এক কথায় পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করে, আর তাদেরকে নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আর এইটুকু মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি, মাইন ভাই? হ্যাঁ 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 ভাই, আমরা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, আর সুযোগ সুবিধা বলতে এরকম জাতীয় বেতন স্কেলে নবম গ্রেডে যে বেতন স্কেল শুরু হয় 22,000 টাকা পে স্কেল, সেখান থেকেই একই ধরনের স্যালারিটা একই রকম।
আর কিছু হচ্ছে 2000 টাকার মতো, বা 2000 অথবা সামথিং কিছু 1000 অথবা 2000 টাকা আছে, আমার এক্সাক্ট মনে নেই। সেটা হচ্ছে এর সাথে শুধু বিদ্যুৎ বিল নামে একটা বিল আছে যেটা অ্যাড হয়, মানে ব্যাংকে যেমন লাঞ্চ বিল থাকে, আর বিদ্যুৎ বোর্ডে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এখানে বিদ্যুৎ বিল নামে একটা অ্যালাউন্স অ্যাড হয়। তাছাড়া আর কোনো এক্সট্রা সুযোগ সুবিধা নেই। যারা ঢাকায় থাকতে পছন্দ করেন। অ্যালাউন্সটা কি ভাই ফিক্স নাকি হচ্ছে আমার মাসে যত বেতন আসে ওইটা বা তারা বেয়ার করেন, না বিষয়টা কিরকম না ফিক্সড কিছু? না না, অ্যালাউন্স বাই ফিক্সড। আপনি একটা ফিক্সড অ্যালাউন্স পাবেন, যা প্রমোশনের ভিত্তিতে সেটা বাড়ে, বাট অ্যালাউন্সটা ফিক্সড। আপনি এইখান থেকে আপনি যত বেতন, যত বিদ্যুৎ খরচ করবেন সমস্যা নেই। আপনি বেশি করলে হয়তো আপনার নিজের দিতে হবে, এই ধরনের, মানে বেতনের সাথে অ্যালাউন্সটা যায়, ফিক্সড অ্যালাউন্স। প্রমোশনের ভিত্তিতে বা ইনক্রিমেন্টের ভিত্তিতে বাড়তে থাকে। আর আরেকটা বিষয়, এই চাকরির একটা বিশাল সুযোগ বলতে পারি, আমি সুবিধা বলতে পারি, এটা হেড অফিসেই, মানে যে আমাদের খিলক্ষেত, ঢাকা খিলক্ষেত, এখানে এটার মূল বিল্ডিংটা অবস্থিত, এবং এখান থেকেই 95% কর্মকর্তা যারা আছেন পল্লী বিদ্যুৎ বোর্ডে তারা এখানেই থাকেন, পোস্টিং এখানে হয়। আরো দু একটা ছোট ছোট অফিস আছে, যেমন খুলনা, সাভার, চিটাগাঙে, কিন্তু সাধারণত সেখানে পোস্টিং হয় না, সেখানে ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের পোস্টিং হয়ে থাকে। এখানে ঢাকায় থেকে সারা জীবন যারা ঢাকায় থাকতে চায় তাদের জন্য আমি মনে করি এটা খুবই ভালো একটা চাকরি। পাশাপাশি অল্প সময়ে দ্রুত একটা নিয়োগ, প্রথম শ্রেণীর একটি চাকরি পাওয়ার জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড খুবই ভালো একটা অর্গানাইজেশন। আর আমি যেহেতু প্রায় 6 মাসের মতো চাকরি করেছি, এখানে কর্মপরিবেশ খুবই আন্তরিক। একদম যেরকম অফিস টাইম যখন শুরু হয় তখন থেকে অফিসটা শুরু হয়, এবং অফিস টাইম শেষ হলেই শেষ হয়ে যায়। এরকম ভাবে মাঝে মাঝে হয়তো বা কিছু ডিপার্টমেন্ট আছে যারা হচ্ছে ভিজিটে যায়, ইন্সপেকশনে যায়, তাদের একটু সময়টা বেশি লাগতে পারে, বাট অ্যাজ ইউজুয়াল যে টাইম টেবিল মেনটেন করে অফিস করা, সেটা এখানে ফ্লেভার পাওয়া যায়। অন্যান্য চাকরিতে দেখা যায় যে অনেক সময় আগে কিংবা আগে অফিসে যেতে হয়, অনেক পরে বের হতে হয়, এই ধরনের কিছু এখানে নেই। এই জিনিসটা এই চাকরির একটা সুবিধা আমি বলতে পারি। মাহিন ভাই, তার মানে আপনাদের আপনাদের হচ্ছে প্রশাসন যে ইয়াটা আছে, কোরটা আছে, সেই প্রশাসনের যারা আছেন তারা হচ্ছে হেড অফিসেতেই মোটামুটি পোস্টিং হয়, এবং তাদের হচ্ছে বাইরে ফিল্ড ভিজিট বা হচ্ছে অফিস টাইমের বাইরে হচ্ছে তাদের প্রেশারটা একটু কম, তাই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ ভাই। কর্ম এবং খুব বেশি চাপও নেই, অ্যাজ ইউজুয়াল। চাকরি করতে হলে কিছুটা চাপ থাকবেই, কিন্তু অ্যাজ ইউজুয়াল এক্সট্রা কোনো চাপ বা আদার কোনো কিছু নেই। খুব নিট এন্ড ক্লিন একটা জব আমার মনে হয়েছে। অন্যান্য দিকের যে প্রেশারটা সেটা হচ্ছে অনেকটা বিআরবিতে কম, এটা আমরা ভাইয়ের কথাবার্তা আমরা বুঝে গেলাম। আর বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা মোটামুটি আমরা জেনে নিয়েছি। এছাড়া হচ্ছে অনেকে প্রশ্ন করে এক্ষেত্রে মানে প্রমোশন সুবিধাটা কিরকম, আর হচ্ছে পরবর্তীতে আপনার পেনশন সুবিধাটা আছে কিনা, এটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে। এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন ভাই। আচ্ছা আচ্ছা, পেনশন সুবিধার কথা বললেন। প্রমোশন এবং পেনশন। আচ্ছা আচ্ছা, প্রমোশন তো এটা হচ্ছে টাইটেল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দেন ডেপুটি ডিরেক্টর, তারপর ডিরেক্টর, তারপর এক্সিকিউটিভ ডিরেক্টর, তারপর বোর্ডের মেম্বার হয়, বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিন ক্যাডার থেকে হয়, বিসিএস থেকে হয়, বোর্ডের মেম্বার পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ডেপুটি ডিরেক্টর হতে আসলে এটা ভ্যারি করে, আপনি হয়তো বা জানেন যে এটা কত বছর লাগবে সেটা তো আর বলা যায় না। তবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেপুটি ডিরেক্টর হওয়া যায়, খুব বেশি সময় লাগে না। মেরিট পজিশন সেখানে একটা ভূমিকা রাখে। নর্মালি সরকারি চাকরিতেই মেরিট পজিশন একটা ফ্যাক্ট। যেমন আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা জানি, মাহিন ভাই জানেন, যে এখানে যে মেরিট পজিশন আগে থাকে সাধারণত, মানে খুব ব্যতিক্রম না হলে তারপর প্রমোশনটা একটু আগে হয়। তো এখানে এমনই মেরিট পজিশন যে হয়। তো টায়ারটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, তারপর ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড বোর্ড মেম্বার, এই পর্যন্ত হয়ে থাকে। আর পেনশনের কথা বললেন ভাই, যেটা পেনশন তো থাকবেই অ্যাজ ইউজুয়াল, যেমন অন্যান্য সরকারি চাকরিতে যেমন পেনশন আছে, এখানেও পেনশনের সুবিধা আছে। মানে সরকারি অন্যান্য চাকরির যে পেনশন সিস্টেম আছে, এখানে সেই সিস্টেমটাই আছে। আর এখানে হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে সর্বোচ্চ বোর্ডের মেম্বার পর্যন্ত যেটা বললেন, এটা গ্রেড কত অ্যাকচুয়ালি? গ্রেড আমার মনে হয় গ্রেড 3। আমি আসলে এটা সম্বন্ধে শিওর জানি না, তো আমার না বলাটাই উচিত হবে মনে হয়। গ্রেড আমি আসলে সঠিক জানি না, গ্রেড 3 হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম, আর মোটামুটি প্রমোশন এবং হচ্ছে আমাদের পেনশন দুইটা আর কি স্ট্যান্ডার্ড, এটা আমরা বুঝতে পারলাম। তবে এরপরে হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন, যে যারা প্রস্তুতি নিচ্ছে তারা আগামী যে কয়দিন আছে, 7 দিনের মতো সময় আছে, তারা কি কি উপায়ে আর কি প্রস্তুতিটা হচ্ছে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারে, এবং হচ্ছে পরীক্ষার হলের যদি আপনার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে কিছু থাকে, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু কিছু বলতেন।
আচ্ছা আচ্ছা। তো খুব অল্প সময় আছে, 7 দিন, আগামী সপ্তাহে পরীক্ষা। তো আমি মনে করি প্রথমেই সবার ফোকাস দেওয়া উচিত হচ্ছে প্রিলিমিনারি পাস করার একটা ফোকাস দেওয়া উচিত, কারণ প্রিলিমিনারি পাস না করতে পারলে তো আর রিটেনের জন্য সে বসতে পারবে না, ভাইবার জন্য বসতে পারবে না। প্রিলিমিনারি পাস করতে হলে দেখা যাচ্ছে যে বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি আর কিছু বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন এসে থাকে মূলত। তো আমি সবসময় বলে আসছি প্রথম থেকেই, ভাই যখন শুরু করলো তখন থেকে আমি বলে আসছি যে এটা, আর এইবার হয়তোবা পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে সেটা আমি শিওর জানি না, বা আমি একদম শতভাগ নিশ্চিত ভাবে বলতে পারবো না। কিন্তু আগেকার যে প্রশ্ন অ্যানালাইসিস করে যা দেখা যায়, সেটা দেখা যাচ্ছে যে জব সলিউশন থেকে প্রশ্ন আসে, মোস্ট অফ দ্য প্রশ্ন জব সলিউশন থেকে আসে, এবং নেগেটিভ মার্কিং ছিল না। আপনারা হচ্ছে অবশ্যই পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে দেখবেন যে নেগেটিভ মার্কিং আছে কি নেই। যদি থাকে তাহলে তো অবশ্যই ভেবেচিন্তে দিবেন, আর না থাকলে আমি মনে করি বেশি বেশি উত্তর করে শ্রেয়। তো বিগত প্রশ্নগুলি দেখলে বোঝা যায় যে সেখানে আপনার জব সলিউশন বেসড ম্যাক্সিমাম 80টা প্রশ্ন হলে 70টা, 71টা, 72টা এরকম জব সলিউশন থেকে আসছে। তো 70টা প্রশ্ন জব সলিউশন থেকে আসলে আপনার অবশ্যই 70টা প্রশ্ন জব সলিউশন যেগুলো আসবে সেটা পারতেই হবে, নাহলে আপনি এই পরীক্ষা প্রিলি উত্তরাতে পারবেন না। আর বাকি যে 8টা 10টা আসবে সেটা হয়তো বা এই আমাদের কন্টেম্পোরারি যে বিষয়গুলি আছে সেখান থেকে আসতে পারে, অথবা বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আসতে পারে। বিদ্যুৎ সংক্রান্ত প্রশ্ন আপনাকে পারতে হলে অবশ্যই বিআরবি যে ওয়েবসাইট আছে সেটা দেখবেন, ওইখানে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য আছে সেটা দেখবেন। পাশাপাশি আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেগুলো দেখে যাবেন। এগুলি দেখলে আর আমাদের যে জব সলিউশন, পাশাপাশি কিছু বিগত বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ বা পল্লী বিদ্যুৎ বোর্ডের বা সমিতির যে প্রিভিয়াস প্রশ্ন আছে সেগুলো দেখলে আমি মনে করি যে একটা গোছানো প্রস্তুতি হয়ে যাবে, যেহেতু অল্প কয়েক আছে। প্রিলিমিনারি নিয়ে আমি আমার প্রোফাইলে গেলে আপনারা দেখতে পারবেন যে প্রথম আলোতে আমি প্রিলিমিনারি নিয়ে একটা বিশাল লেখা লিখেছি। সেটার মধ্যে পুরোপুরি বিস্তারিত আছে যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, বাংলায় কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, এক কথায় প্রকাশ বা বানান এগুলো নিয়ে প্রশ্ন এসেছে, ইংরেজিতে কোন কোন প্রশ্ন আসছে সেটা বিস্তারিত আছে, চাইলে সেটিও আপনারা পড়ে দেখতে পারেন। জি মাহিন ভাই। হ্যাঁ, মাহিন ভাই হয়তো বা টেকনিক্যাল কারণে একটু আসতে পারছেন না। যাই হোক, আমি আমার যে প্রিলিমিনারি কথাটা বললাম, যে প্রিলিমিনারি আসলে কি ধরনের প্রশ্ন হয়, সলিউশন বেসড প্রশ্ন হয়, পাশাপাশি রিসেন্ট আর বিআরবির যে ওয়েবসাইট আছে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের ওয়েবসাইট, আমাদের বিআরবি ওয়েবসাইট, এগুলো দেখতে পারবেন। পাশাপাশি আমার প্রোফাইলে গেলে এখানে ডিটেলস আমি একটা প্রথম আলোতে লেখা লিখেছিলাম গত সপ্তাহে, যেটা প্রকাশিত হয়েছে, সেখানে ডিটেলস লেখা আছে যে কোন কোন অংশ থেকে, বাংলা থেকে কোন কোন বেশি এসেছে, ইংরেজি থেকে কোন কোন ধরনের প্রশ্ন এসেছে, গণিত থেকে কি ধরনের প্রশ্ন আসছে, সেটা আপনারা দেখতে পারেন। আর রিটেন বলতে গেলে আমি বলবো অবশ্যই যে আমাদের সমসাময়িক কিছু, আপনারা রিটেনের জন্য অবশ্যই নিয়মিত পত্রিকা পড়ার চেষ্টা করবেন। পত্রিকা থেকে পড়লে অনেক কিছুই পারা যায়। রিটেন খুবই, রিটেনে একটা সেন্সিটিভ ইস্যু হচ্ছে সময় মেনটেন করা। এখানে আমার আমার সময় দেখা গেছে অনেক প্রশ্ন লিখতে হয়েছে, বাট সময় খুব কম ছিল। সেটা যদি আপনারা মেনটেন করতে পারেন, কনসাইসলি যদি লিখতে পারেন, একদম এক্সাক্ট এক্সাক্ট বিষয়গুলো লিখতে পারেন খুব গুছিয়ে, তাহলে রিটেনও ভালো করবেন মনে করি। রিটেনে আপনারা চাইবেন যে কম সময়ে কম লিখে
বেশি ইনফরমেটিভ, বেশি ইনফরমেশন, আপনার লেখা যেন অন্য অন্য খাতা থেকে কিছুটা ডিফারেন্ট থাকে। যখন পরীক্ষক আপনার খাতাটা দেখবেন তখন যেন তিনি বুঝতে পারেন দিস পেপার ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। তাহলে হবে কি, আপনি মার্কস একটু একটু হলেও বেশি পাবেন। প্রত্যেকটা প্রশ্নে একটু একটু বেশি পেলেও দেখা যাবে ওভারঅল আপনি 5-7 মার্কস বেশি পেয়ে যাবেন। তো রিটেন নিয়েও আমি একটা লিখেছি, আজকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। সেখানে ফুল ডিটেলস লেখা আছে, আপনারা চাইলে সেইটাও করতে পারেন। আর ভাইবার জন্য তো অ্যাজ ইউজুয়াল সবাই আমরা জানি ভাইবার জন্য, ভাইবার আসলে আপনার কনফিডেন্স থাকাটাই মেইন বিষয়। আপনি যাই পারেন সেটা যদি কনফিডেন্টলি উত্তর করেন, স্মার্টলি উত্তর করেন, না পারলে যদি সুন্দরভাবে সরি বলেন, সেটা ভাইভাতে এগিয়ে রাখে। ভাইভাতে আমি সবসময় বলি আর্গুমেন্টিভ না হওয়া, যুক্তি যুক্তি দিতে পারেন বা তর্ক না করা। এইভাবে যদি ভাইবা দিতে থাকেন, বিআরবির এই ভাইবাটাও খুব দ্রুত হয়ে যায়। রিটেন হয়তো 8-10 দিনের মধ্যে রিটেন রেজাল্ট দিয়ে দেয়, ভাইবাও দ্রুত শেষ হয়ে যায়, 1 মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ হয়ে যায়। আশা করি যে এই আমি যা বললাম হয়তো বা অল্প কিছুই বলা হয়েছে, আরো অনেকদিন যাবত। ভাই আমি এসেছি একটু, যদি হচ্ছে আমাদেরকে বলতেন যে ভাইবা যারা নিচ্ছেন, ভাইবা বোর্ডে কারা থাকেন, মানে বিআরবির স্যাররাই থাকেন, মানে ভাইবা বোর্ডটা কিরকম হতে পারে? আচ্ছা আচ্ছা, ভাইবা বোর্ডে হচ্ছে নরমালি অ্যাডমিন, বোর্ডের মেম্বার যারা আছে, মেম্বার অ্যাডমিন একজন আছেন, উনি হচ্ছে অ্যাডমিন ক্যাডার থেকে আসেন নরমালি। তো উনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকেন ওই ভাইবা বোর্ডের। আর হচ্ছে ভাইবা বোর্ডে এই যে আমাদের বোর্ডের বিআরবি এক্সিকিউটিভ ডিরেক্টর থাকেন, অন্য মেম্বাররা থাকেন, এক্সপার্টও থাকেন, বাইরে থেকে নিয়ে আসা হয়। তো আমার মনে আছে আমার ভাইবা বোর্ডের চেয়ারম্যান ছিলেন বিআরবির অ্যাডমিন, বিআরবি বোর্ডের যে মেম্বার, অ্যাডমিন মেম্বার অনেকজন আছেন, অ্যাডমিনের যিনি মেম্বার উনি ছিলেন আমাদের চেয়ারম্যান বোর্ডে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর রিটেন নিয়ে যে বললেন, রিটেনের ক্ষেত্রে হচ্ছে গত বছর আপনাদের প্রশ্ন কিরকম হয়েছিল বা এরকম কি আসতে পারে, মানে মানবন্টনটা কিরকম হতে পারে, লাইক ফোকাস রেটিং যেমন ব্যাংকে আসে, জিকে ম্যাথ আসে, হ্যাঁ, গত বছর হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন এসেছিল, অনুবাদ এসেছিল। গত বছর লাস্ট ডেটে সেটা ম্যাথ এসেছিল না, বাট এবার ম্যাথ আসতে পারে। আর টিকা ছিল, শর্ট টিকা ছিল অনেকগুলি, টিকা আবার বাংলা ইংলিশে এরকম লিখতে হয়েছিল। আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসছিল, আর বিদ্যুৎ সংক্রান্ত টপিক আসছিল, যেমন শতভাগ বিদ্যুতায়ন বাংলাদেশ, এই ধরনের কিছু মনে হয় আসছিল আর কি। তো এই ধরনের প্রশ্ন এসে থাকে মানবন্টন। তবে এখানে ভাই আবারও আমি বলি, এই পরীক্ষাতে মেইন ফ্যাক্টর হচ্ছে যে সময় মেনটেন করা। মুক্তিযুদ্ধ নিয়ে সাপোজ একটা প্রশ্ন আসলো, দেখা গেলো এটার মধ্যেই আমরা সবসময় দিয়ে ফেললাম, তাহলে কিন্তু আমরা অন্য কিছুতে আর আগাতে পারবো না। আমাদের যে ট্র্যাপে যেন না পড়ি, টাইম ট্র্যাপে যদি না পড়ি, তাহলে এটাতে ভালো করা সম্ভব। এই পরীক্ষাতে টার্গেট থাকতে হবে যে আমি সুন্দর করে অল্প লিখে হলেও প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করব, এবং কি অ্যান্সার করে সুন্দর করে শেষ করে ফেলবো। লাস্টে গিয়ে হাবিজাবি লিখলাম 1-2 লাইন, এরকম না। সবগুলি প্রশ্নের যেন এক্সাক্ট সুন্দর লেন্থ থাকে, ওই লেন্থ অনুযায়ী যেন আমি শেষ করতে পারি। আচ্ছা, এই জিনিসটা মাজার খুব সুন্দর বলেছেন যে আপনাদের প্রশ্ন যেমনই হোক, সবার আগে আপনি পরীক্ষার হলে ঢুকে কত মার্কের পরীক্ষা হচ্ছে আর কতক্ষণ সময় আপনাকে দেওয়া হয়েছে, এই দুইটা জিনিস দেখে একটা রেশিও মাথার ভিতরে রাখবেন যে আপনার এই 5 মিনিটের ভিতর এই 6 মার্কের কোশ্চেন আনসার করা লাগবে, অথবা 5 মিনিটের ভিতর 8 মার্কের কোশ্চেন আনসার করা লাগবে। এতটুকু মাথায় রেখে যদি আপনারা পরীক্ষা দেন, তাহলে এই ভাই যেটা বললেন সেটা কিন্তু খুব ভালোভাবে পসিবল হয়। তাহলে কোনোটাই আপনি খুব বেশি লিখবো না, কোনোটাতে একদম হচ্ছে আনসার করবো না বা অল্প লিখলাম, সেটাও হবে না। ঠিক আছে? তো মাজার ভাইকে ধন্যবাদ। আমরা প্রিলি রিটেন এবং ভাইবা নিয়ে একটা আইডিয়া পেলাম। আর এছাড়া হচ্ছে ডিটেইল যদি করতে চান, তাহলে হচ্ছে মাজার ভাইয়ের হতেছে প্রথম আলোতে প্রিলি এবং রিটেন দুটো নিয়ে খুব সুন্দর করে হচ্ছে দুটো লেখা বের হয়েছে, যেটাই কমেন্টের লিঙ্কেও থাকবে, বা আপনারা সরাসরি মাজারুল হাসান নাহিদ ভাইয়ের প্রোফাইলে গিয়েও আপনারা দেখে আসতে পারেন। ঠিক আছে? আর মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম যে বিআরবিতে সুযোগ সুবিধা কিরকম, বেতন স্ট্রাকচারটা কিরকম, এবং কাজের প্রেশার এবং কর্মপরিবেশ কিরকম। তো 7 তারিখ আপনাদের পরীক্ষা, সবাইকে শুভকামনা। আমি নাহিদ ভাইকে বলবো যে আমাদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলে আমরা শেষ করে দেবো আজকে। তো মাইন ভাইকে আবার ধন্যবাদ আমাকে প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। মাইন ভাই আমাকে ডেকেছেন, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আমি সবকিছু জানি এমন না, তো আমি আমার জানি বা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করলাম। হয়তোবা এইখান থেকে যদি একজন মানুষের উপকার হয় কিছুটা, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আর অবশ্যই আমরা
যারা চাকরি, আমি সবসময় লাস্ট একটু কথা বলে শেষ করে দিই। আমি সবসময় বলে থাকি যে স্টুডেন্ট লাইফে বা আমাদের যারা আমরা আছি তাদের জীবনে দুইটা আইডেন্টি ক্রাইসিস এর সময় আছে। যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দেই তখন যদি না চান্স পেয়ে থাকি সেটা একটা আইডেন্টি ক্রাইসিস এর সময়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি পাশ করে ফেলছি বাট কোনো চাকরি পাচ্ছি না। এই দুইটা আইডেন্টি ক্রাইসিস এর সময় থাকে মানুষের জীবনে, অনেক টাফ টাইম। তো আমি বলি যে এই সময়ে ধৈর্য হারা না হয়ে, আমি আমার জীবনে দেখিনি যে অনেক পড়াশোনা করেছে চাকরি পায়নি, হয়তোবা সে অন্য একটা চাকরি পেতে পারে, যতটা এক্সপেক্ট করেছে তার চেয়ে কম পেতে পারে, বাট টাইম লাগতে পারে, বাট পাবেই। এখানে ধৈর্য ধারণ করে পরিশ্রম করাটা, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে কাজ করা এবং কি নিজের সাথে নিজের সৎ থাকা। আমি সবসময় এটা সবাইকে বলি যে আমরা যাই করি আমাদের নিজের সাথে নিজের সৎ থাকতে হবে। আমি যে পড়ছি আসলেই পড়ছি কিনা, আমি যে চেষ্টা করছি সেটা আসলেই চেষ্টা হচ্ছে কিনা। আপনি যদি আপনাকে প্রশ্ন করেন তাহলে বুঝতে পারবেন। এটা যদি আমি 100% বিলিভ করি, যদি আপনি আপনার সাথে সৎ থাকেন অবশ্যই আপনার সফলতা আসবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আবারও ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মাজার ভাইয়ের জন্য শুভকামনা। মাজার ভাইয়ের হচ্ছে সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমরা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরীক্ষার হলে জীবনেও ব্ল্যাক আউট হবেন না। হ্যাঁ, মোটামুটি মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষায় ফুল আনসার করে দিয়ে আসবেন। এতটুকুই হচ্ছে ওর সবচেয়ে বড় উপদেশ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।